এই গল্পে দেখানো সকল দৃশ্য কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনোরূপ মিল পাওয়া যায় তাহলে সেটা কাকতালীয়। কোনো রকম ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আশা করব সকল দর্শক বন্ধুরা এই গল্পটিকে শুধুমাত্র বিনোদন হিসেবেই নেবেন। কলেজ ছাড়ার পর থেকেই বিমল আমাকে বহুবার বলেছে আমি যেন তাদের গোবিন্দগঞ্জে একবার ঘুরে আসি, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে সময় পেয়েছি, তাই বিমলকে না জানিয়েই তাদের গ্রামে চলেছি। গিয়ে বিমলকে একেবারে চমকে দেব। সে বলেছিল, ভাই তুই শুধু একবারটি চল আমাদের গ্রামে। তুই আর আসতেই চাইবি না, তোকে এত ভালো ভালো জায়গায় নিয়ে যাব না, তুই আমাদের গ্রামকে একেবারে ভালোবেসে ফেলবি। তাছাড়া তুই তো আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসিস। আমি মাকে বলেছি, মা বলেছে যে তোকে যেন একবার নিয়ে যাই, তোকে ভালো ভালো রান্না করে খাওয়াবে বলেছে। তাই বলছি একবারটি চল। আরে হ্যাঁ হ্যাঁ যাব। দেখ, এখন তো আমি সময় করে উঠতে পারছি না, কিন্তু যখন সময় পাবো তখন আমি ঠিকই যাব। কিন্তু কিভাবে যাব সেটা বলে দে, আমি তো কোনোদিন যাইনি। আমাদের স্টেশনে নেবে, বসেদের বাড়ি বললেই তোকে যে কোনো রিক্সাওয়ালা 5 মিনিটে আমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে। শহরের স্টেশনগুলো পার করে ট্রেনটা এখন গ্রামের মধ্যে দিয়ে চলেছে। দুধারে বিস্তৃত জমি। আমার পাশের সিটে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, বলছি এই গোবিন্দপুরটা আর কত দূর জানেন? এই তো এবার মনে হয় রায়পুর আসছে, তারপর শক্তিগড়, তারপর গোবিন্দপুর। তা ভাই, তুমি বুঝি গোবিন্দপুরে নামবে? হ্যাঁ, আর আপনি? আমি রায়পুরেই নেমে যাব। গোবিন্দপুর প্ল্যাটফর্মে নেমে ঘড়িতে দেখি 5:15 বাজে। স্টেশনটাও একদম জনশূন্য। যাই হোক, আমি স্টেশনের বাইরে বেরোলাম। স্টেশনের আশেপাশে একটা দুটো দোকান ঘর আছে দেখলাম, কিন্তু সেগুলো সব বন্ধ। এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজে বেড়াচ্ছি। দূরে দেখলাম একজন রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, তার কারণ আমি ছাড়া এই স্টেশনে আর কেউই নামেনি। আশেপাশে অন্য কোনো রিক্সাওয়ালাও দেখতে পাচ্ছি না, তাই সেই রিক্সাওয়ালার কাছেই গেলাম। রিক্সাওয়ালার শরীর স্বাস্থ্য দেখে একটু অবাকই হয়ে গেলাম, কারণ এই ধরনের লোক সচরাচর রিক্সা চালক হয় না। লোকটা যেমন উঁচু লম্বা, তেমনি তার চেহারা, চোখের চাহনি তীক্ষ্ণ। তার উপর তার শরীরের সঙ্গে তার কথা বলার ধরনের আমি কোনো মিল খুঁজে পেলাম না। সে খুব নম্রভাবেই বলল, বলুন স্যার, কোথায় যাবেন? আপনাকে তো দেখে শহরের মানুষ বলেই মনে হচ্ছে। লোকটা আমার চেয়ে বয়সে কিন্তু অনেকটাই বড়, তাই আমাকে স্যার বলাতে আমি একটু লজ্জা পেয়েই বললাম, আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আমি তো আপনার থেকে কত ছোট। ও ঠিক আছে, আপনি কোথায় যাবেন বলুন না। আমি বোসেদের বাড়ি যাব, বীরেন বোস। ওহো, বসেদের বাড়ি? বসুন বসুন। চেপে বসলাম রিকশায়। রিকশাওয়ালা হাতে ঠেলতে ঠেলতে রিকশাটা এগিয়ে নিয়ে চলল। সত্যি বলতে এই লোকটার কথা যেমনই মিষ্টি হোক না কেন, লোকটার চেহারা দেখে আমার একটু ভয় ভয় করছিল।
তাই তার সঙ্গে বিশেষ কথা না বলে একটা পেপার খুলে নিয়ে পড়তে আরম্ভ করলাম। পেপারে একটা দারুণ রহস্য রোমাঞ্চ গল্প ছাপা হয়েছিল। সেটা পড়তে পড়তে তার মধ্যে এমন ঢুকে গিয়েছি যে আশেপাশে কিছুই খেয়াল করতে পারিনি। গল্পটা শেষ হতেই পেপারটা নিচে নামালাম। দেখি অবাক কাণ্ড, রিক্সাওয়ালা কোথায়? আর এ কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে রিক্সা? যা মনে হচ্ছে এটা তো একটা শ্মশান। দূরে একটা বিরাট আকার মূর্তি দেখা যাচ্ছে, যত সম্ভব কালী মূর্তি। রিক্সা থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে এই শ্মশান। কোনো বাড়িঘরদোরও দেখা যাচ্ছে না। আর শ্মশানের একদিকে একটা ছোট্ট ইটের ঘর, আর একদিকে সেই কালী মূর্তি, আর চারিদিকে পোড়া কাঠ ও ছাইয়ের স্তূপ। দাদা, ও দাদা, আরে কোথায় গেলেন? আজব লোক তো। আমি মনে মনে ভাবলাম, কোথায় আর যাবে, নিজের রিক্সাটা তো এখানে রেখেই চলে গেছে। নিশ্চয়ই আশেপাশে মাঠ সারতে গেছে। মা কালীর মূর্তিটা একবার দেখে আসি। রিক্সাওয়ালা আসলে আমি তো তাকে কিছুই বলতে পারবো না, কিন্তু বিমলের বাড়িতে গিয়ে তার বাবাকে যদি বলি এই রিক্সাওয়ালা আমাকে শ্মশানের মাঝখানে রেখে কোথায় চলে গিয়েছিল, তাহলে বিমলের বাবা নিশ্চয়ই এই রিক্সাওয়ালাকে আচ্ছা করে ধমক দিয়ে দেবে। আমি হাঁটতে হাঁটতে সেই মূর্তিটা দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ালাম। মূর্তিটা দেখে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা একটা শ্মশান কালী, যদিও মাতৃমূর্তি, এবং আমি নিজেই মা কালীর খুবই বড় ভক্ত। কিন্তু এই শ্মশানের মাঝখানে একা আমি এই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। আমার মনে যে কী রকম অনুভূতি হচ্ছিল সেটা বলে বোঝাবার মতো নয়। সত্যি বলতে এই শিহরণ জাগানো পরিবেশটা আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু একা এখানে দাঁড়াতে আমার বেশ ভয় ভয় করছিল। পরে কোনো এক সময় বিমলকে নিয়ে এখানে আসব, তাই আমি পেছন ফিরে রিক্সার দিকে পা বাড়ালাম। পেছন ঘুরতে শ্মশানের অন্য প্রান্তে সেই ছোট ইটের ঘরটা দেখতে পেলাম। মনে হলো রিক্সাওয়ালা হয়তো ওই ঘরেই ঢুকেছে। কী কাজে ঢুকেছে সেটা খানিকটা আন্দাজ করতে পারছি। যা মনে হচ্ছে ওই ঘরে গাঁজা ফাজা খেতে ঢুকে পড়েছে। আমি হাঁটতে হাঁটতে সেই ঘরের সামনে গেলাম। ঘরের একটা দরজা, কিন্তু সেটা খোলা। যদিও ঘরটা ইটের তৈরি, কিন্তু অত্যন্ত ভগ্নপ্রায় দশা। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি সারা ঘর ধুলোয় ভর্তি, এবং দেওয়ালে কালি ঝুলি এবং মাকড়সার জাল ঝুলছে। ঘরের এক কোণে দেখি পুজোর কিছু সরঞ্জাম রাখা আছে, আর একটা বিরাট আকার খড়গ। ঘরটায় কোনো জানালা নেই, শুধু আমি যেই দরজা দিয়ে প্রবেশ করেছি সেই দরজা দিয়ে বিকেলের ক্ষীণ আলোটার জন্য ঘরের মধ্যে এইসব দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আমাকে রিক্সার কাছে গিয়ে দাঁড়ানো উচিত। যদি রিক্সাওয়ালা এসে আমাকে না দেখে রিক্সা নিয়ে নিজেই চলে যায়, তখন আবার আলাদা বিপদ। যেই না কথাটা ভেবেছি, তক্ষুনি পেছনে দড়াম করে সেই দরজাটা বন্ধ হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজায় ধাক্কা মারতে শুরু করলাম। আমাকে বাইরে বের করুন, আমি ভেতরে আছি। কি মুশকিল! আরে কে আছেন বাইরে? আমাকে বার করুন। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কির পরেও কেউই দরজা খুলল না। আমার তখন সেই রিক্সাওয়ালার উপর এত রাগ হচ্ছিল, আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এতটা পথের ধকল
আর এতক্ষণ ধরে দরজা ধাক্কাবার পর আমার খুব কষ্ট হয়ে গেছিল। কোনো উপায় না পেয়ে আমি ঘরের একটা দেওয়ালে হেলান দিয়ে বসলাম। বসার সঙ্গে সঙ্গে আমার চোখটা যেন বুজে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল মুখে গরম তাপ লাগতে এবং হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণায়, আর কানে ভেসে আসা একটি স্বর। हे काली महाकाली क्ली फट स्वाहा ओम शशान काली कपालिनी महाकाली शशांक वेशिनी ओम ह्रीं शशान काली ह्रीं दक्षिणे कालिके ऐं क्लीं क्लीं हूं ह्रीं ह्रीं तस्वा स्वाहा ओम शशान कालिके ओम शशान कालिके ओम शशान कालिके नमः क्लीं क्लीं हूं क्लीं 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 दक्षिणा कालिके क्लीं 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 हूं ह्रीं ह्रीं सेनुं शशान कालिके नमः ओम कालिके ओम कालिके ओम कालिके ओम চোখটা একটু খুলতেই সামনে দেখলাম একটা আগুন জ্বলছে। কয়েক সেকেন্ড পর সম্পূর্ণ ঘোর কাটতেই দেখি আমার পাশে একজন বসে জোর গতিতে মন্ত্র পড়ে যাচ্ছে, আর 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 আমাকে হাত পা বেঁধে একটা হাঁড়ি কাঠে বসানো হয়েছে। আমি একটু নড়তে পারছি না। চোখটা উপরে তুলে দেখতেই আমার আমার সারা দেহ ঠান্ডা হয়ে গেল। আমার সামনে সেই বিকেলে দেখা শ্মশানকালীর মূর্তিটা। আমি চেঁচাতে যাব, তখনই বুঝতে পারলাম আমার মুখে কাপড় বাঁধা আছে। মাথাটা ঘুরিয়ে পাশের লোকটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম এটা সেই রিক্সাওয়ালা। আমার গলা এবং হাতে খুব যন্ত্রণা করছিল। প্রথমটা আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে কি হতে চলেছে। লোকটা খুব জোরে জোরে মন্ত্র করছে। काली क्ली फट स्वाहा ओम शशान काली कपालिनी महाकाली शशांक वेशिनी ओम ह्रीं शशान काली ह्रीं दक्षिणे कालिके ऐं क्लीं क्लीं हूं ह्रीं ह्रीं तस्वा स्वाहा ओम शशान कालिके ओम शशान कालिके ओम शशान कालिके नमः ह्रीं ह्रीं हूं क्लीं 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 दक्षिणा कालिके क्लीं 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 हूं ह्रीं ह्रीं এবার বুঝতে পারছি হাড়ি কাঠে বাঁধা ছাগলের মতো আমারও ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যাওয়ার সময় সমাগত। মন্ত্র পড়া শেষ করে যখন সেই লোকটি খড়গ হাতে উঠে দাঁড়ালো, তখন আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গে কি হতে চলেছে। সামনে জ্বলা সেই আগুনের আলোয় সেই মা কালীর মূর্তি দেখে থাক, সেটা আর বললাম না। খড়গটা নিয়ে লোকটি প্রতিমার দিকে তাকিয়ে বলতে লাগলো, মা আজ তোর এই সন্তান এই নরবলি তোকে উপহার দিচ্ছে, তুই এটা গ্রহণ কর মা, তুই এটা গ্রহণ কর। কথাটুকু শেষ করে সেই লোকটি কটকটে লাল চোখ নিয়ে মন্ত্র পড়তে পড়তে আমারই দিকে এগিয়ে আসছে। আমি তখন সেই হাড়ি কাটে ছটফট করছি। আমি বলার চেষ্টা করছি, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু কিন্তু আমার সব চেষ্টা বৃথা। আমি হাতের বাঁধন খোলার জোর চেষ্টা করছি, কিন্তু যতই চেষ্টা করছি ততই যেন আরও বেশি ব্যথা লাগছে। আমি বুঝতে পারছি আমার অন্তিম সময় এসে গেছে। আমি তখন ভয়ে চোখ বুজে ফেলেছি। হঠাৎ একটা একটা গাড়ির শব্দ শুনতে পেলাম, আর শুনতে পেলাম আমার সামনে যে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ সে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে আমার পাশে আর একটি কার পায়ের শব্দ শুনতে পেলাম।
এটা বিমল। সে আমার মুখের বাঁধনটা খুলে দিল। হ্যাঁ রে ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। কি খারাপ জিনিসটাই না ঘটলো বল। তুই এই প্রথমবার আমাদের গ্রামে এলি, আর তোর সাথে কিনা এইরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটলো। তা তুই এই কাপালিকটার হাতে পড়লি কিভাবে? আরে আমি তো স্টেশনে নেমে এই রিক্সাওয়ালা ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। এমনকি সব দোকানপাটও বন্ধ ছিল। হ্যাঁ, আরে আজকে স্টেশন বাজারে একজন মারা গেছে, তাই স্টেশন বাজার সব বন্ধ। আর এই গ্রামটা তো বেশি বড় নয়, তাই এখানে বেশি যাত্রীও নামে না, একমাত্র গ্রামের লোক ছাড়া। সেসব ছাড়, আগে বলতো আমি যে এখানে আছি তুই সেটা জানলি কি করে? আমি তো তোকে জানাইনি যে আমি আসছি। আরে সেটাই তো, কি ভাগ্য করে খানিকক্ষণ আগে তোর কথা মনে পড়লো। ভাবলাম তোকে টেলিফোনে একবার কল দিই। কল দিতেই দেখি তোর বাবা ফোন ধরল আর বলল তুই নাকি আজকে 12টার ট্রেনে আমাদের গ্রামে আসছিস। এবার আমি যখন ফোন করেছি তখন বাজে 6টা। আমি ভাবলাম তুই যদি 12টার ট্রেন ধরিস তাহলে তোর 5:30টার মধ্যে চলে আসার কথা। তারপর হঠাৎ মনে পড়লো আজ তো স্টেশন বাজার বন্ধ, তুই আসবি কিভাবে? এই ভেবে আমি গাড়ি নিয়ে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি বললেন ট্রেন তো সেই 5:15টায় ঢুকে গেছে, অথচ তোকে কোথাও দেখতে পেলাম না। তারপর অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরির পর এই শ্মশানের দিকে আসলাম। এসে দেখি দূরে একখানা আলো জ্বলছে, তাই গাড়িটা নিয়ে এই দিকেই আসলাম। আমি প্রথমটা আশা করিনি যে তোকে এখানে এই অবস্থায় দেখতে পাবো। যাই হোক, এখন চল বাড়ি চল, কাল থানায় গিয়ে একটা কমপ্লেন করে আসবো। তারপর আমরা সেই শ্মশান থেকে বিমলদের বাড়িতে চলে গেলাম। আমার মনে অনেক কথা ঘোরাঘুরি করছিল। নাস্তিকরা হয়তো বলবে এই যে সব ঘটনাগুলো ঘটলো এগুলো কাকতালীয়, কিন্তু এই যে বিমলের হঠাৎ করে আমাকে মনে করে ফোন করা এবং আমার ধর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগের মুহূর্তেই সেই শ্মশানে গিয়ে আমাকে বাঁচানো, এগুলো কি সবই কাকতালীয়? আমার তো মনে হয় এতে একটু হলেও মায়ের মহিমা আছে, তাই নয় কি?